বিক্রম শুনতে পেল কারোর পায়ের আওয়াজ ক্রমশ তার দিকেই এগোচ্ছে। কিছুক্ষণ পরে সে দেখতে পেল ইরাকে। ইরা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। বিক্রমকে দেখতে পেয়ে ইরা খুব চিন্তিত গলায় বলল, বিক্রম, আমাকে ক্ষমা করে দে। আমার খুব চিন্তা হচ্ছিল, তাই তোর বারণ করা সত্ত্বেও আমি এখানে চলে এসেছি। বিক্রম ততক্ষণে নিজের রাগ ভুলে গিয়েছে। সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু তুই কি করে জানলি যে আমি এখানে আছি? ইরা বলল, আমি জানি বিক্রম, আমি জানি তুই মাকে ভীষণ ভালোবাসিস, তাই আমি জানতাম যে তোকে এখানেই পাবো। ইরা তার জন্য এত ভাবে দেখে বিক্রমের ভালো লাগলো, কিন্তু তার পরের মুহূর্তেই বিক্রমের নিজের সমস্যার কথা মনে পড়ল। সে একটু আমতা আমতা করে ইরাকে জিজ্ঞাসা করল, ইরা, তোর কাছে কি কিছু স্বর্ণমুদ্রা পাওয়া যাবে? বিক্রমের মুখে স্বর্ণমুদ্রার কথা শুনে ইরা খানিক অবাক হলো। আজ পর্যন্ত কোনোদিন বিক্রমের স্বর্ণমুদ্রার দরকার পড়েনি। তাছাড়া দরকার হলে ওর বাবা অরেন্দ্র তো আছেই। ইরা বিক্রমকে কিছু জিজ্ঞাসা করার আগেই বিক্রম বলে উঠল, আসলে আমি বাবাকে বিরক্ত করতে চাই না। আমার কারণে আজকে ওনাকে সবার সামনে লজ্জিত হতে হয়েছে। ইরা তখন বিক্রমকে ভরসা দিয়ে বলল, আমার কাছে 1000 স্বর্ণমুদ্রা আছে, চলবে? বিক্রম এক মুহূর্ত দেরি না করে বলল, চলবে মানে? দৌড়বে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর স্বর্ণমুদ্রা তোকে ফিরিয়ে দেব। ধন্যবাদ। বিক্রমের কথা শুনে ইরা শুধু হেসে বলল, কোনো দরকার নেই ফেরত দেওয়ার। আচ্ছা, আমি কি জানতে পারি যে এতগুলো স্বর্ণমুদ্রা নিয়ে কি করবি? তুই কি কিনবি? আমিও যাব তোর সঙ্গে। বিক্রম পড়ল দোটানায়। সে ইরাকে সত্যি কথাও বলতে পারছে না, আবার তাকে মিথ্যে বলতেও মন চাইছে না। তাও সে ইরাকে বলল, ঠিক আছে, কাল আমরা একসাথে বাজারে গিয়ে কেনাকাটা করব। তারপর দুজনেই হাসি মুখে সৌর্যমহলের দিকে এগোল। কিন্তু ওরা জানে না যে কাল বাজারে ওদের জন্য এক নতুন বিপদ অপেক্ষা করছে। পরদিন সকালে বিক্রম আর ইরা মেসিডোরিয়া শহরের বাজারে গেল কেনাকাটা করতে। বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওর মনে হলো বাজারটা একটু অন্যরকম দেখতে লাগছে। বাজারে সৌর্য দলের সৈন্যরা ঘোরাঘুরি করছে, কিন্তু কিছু এমন অচেনা লোক রয়েছে যাদের দেখে কোনোভাবেই দোকানদার মনে হচ্ছে না। বিক্রম বুঝতে পারল এই লোকগুলো হচ্ছে কারো পাঠানো গুপ্তচর। হঠাৎ বিক্রম আর ইরা শুনতে পেল, আরে বিক্রম, ইরা, আপনারা এখানে? একথা শুনে বিক্রম আর ইরা দাঁড়িয়ে পড়ল। পিছনে ফিরে দেখল একজন ভদ্রলোক হাসি মুখে দাঁড়িয়ে। তার পোশাক দেখে সৌর্য দলের মানুষ বলে মনে হলো। বিক্রম তাকে কোথায় দেখেছে মনে করতে চেষ্টা করল। ভদ্রলোক নিজেই কাছে এসে বললেন, আপনারা আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাদেরকে চিনি। আপনার বাবা আমাকে বাজারে সুরক্ষার দায়িত্ব দিয়েছেন। আমার নাম সোরেন। ভদ্রলোকের কথা শোনার পর বিক্রমের মুখে হাসি ফুটল। সে বলল, ও, বাজার দেখে মনে হচ্ছে আপনি খুব মন দিয়ে আপনার দায়িত্ব পালন করছেন। সোরেন সাথে সাথে বলল, আপনি কি কিনতে এসেছেন? আমি সাহায্য করি? বিক্রম নম্রভাবে বলল, আরে না না, কোনো দরকার নেই। যদি দরকার পড়ে তাহলে আপনাকে ডেকে নেব। সোরেন বলল, ঠিক আছে, কিন্তু আপনার যদি আমাকে প্রয়োজন হয় তাহলে এক্ষুনি সিটি মেরে দেবেন, সৈন্যরা তক্ষুনি চলে আসবে। সোরেনের কথা শুনে বিক্রম আর ইরা দুজনেই হেসে এগিয়ে গেল আর নিজেদের মতন কেনাকাটায় মন দিল। কিছুক্ষণ পর ইরারও মনে হতে লাগলো যে কোথাও কিছু একটা গন্ডগোল আছে। তখনই বিক্রমের আংটির ভিতর থেকে বিদুর কথা বলে উঠলেন। বিদুরের আওয়াজ বিক্রম ছাড়া আর কেউ শুনতে পেল না। বিদুর সাবধান বাণীর মতো বললেন, তুমি ঠিক ধরেছ, এখানে কিছু একটা গন্ডগোল আছে। আপাতত একটা কথা মন দিয়ে শোনো, তুমি যা যা কিনছো এটা যেন কিছুতেই অন্য কারো হাতে না যায়। বিদুরের কথা শুনে বিক্রম সমস্ত আয়ুর্বেদিক জিনিস ইরাকে ধরে থাকতে বলল। বিক্রম খেয়াল করল ইরা টের পেয়েছে বাজারে কোনো সমস্যা রয়েছে। সে ইরাকে সাহস দিয়ে বলল, ইরা, তুই আমার বন্ধু, আর আমি কখনো তোর কোনো ক্ষতি হতে দেব না। বিক্রমের কথা শুনে ইরার মুখে হাসি ফুটল। তক্ষুনি বিদুর বিক্রমের প্রশংসা করে বললেন, আরে বাহ, তুমি তো দেখছি নিজের দায়িত্ব সম্পর্কে জানো। এমন সময় বিক্রমের চোখ আবার সেই অচেনা লোকগুলোর দিকে গেল। সে ইরাকে বলল, তুই জিনিসগুলো এখান থেকে এখন নিয়ে যা। আমি কিছুক্ষণ পরেই বাজারের বাইরে তোর সাথে দেখা করব। ততক্ষণ আমি একটু খোঁজ নিয়ে আসি যে এরা কারা।
আর কেনই বা এরা বাজারে ঘুরছে? ইরা বিক্রমকে ছেড়ে যেতে চাইল না, কিন্তু বিক্রম অনুরোধ করার পর ইরা গোপন রাস্তা দিয়ে বাজারের বাইরে চলে গেল। ততক্ষণে বিক্রম এই অচেনা গুপ্তচরদের এখানে আসার উদ্দেশ্য জানতে বাজারের একটা ছোট্ট গলিতে ঢুকে গেল। ইরা যখন বাইরে যাচ্ছে তখন একটা লোক তাকে বাধা দিয়ে তার সামনে দাঁড়ালো। ইরা তাকে এড়িয়ে এগোতে গেল, দেখলো লম্বা চওড়া লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তার ঘাড়ের কাছে একটা কঙ্কালের চিহ্ন খোদাই করা ছিল। ছেলেটা কিছু বলার আগেই ইরা বলল, মিহির, আমি জানি যে তুমি অনন্ত দলের নেতার ছেলে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। আমার সামনে থেকে সরে যাও, আমি এখন ব্যস্ত। ইরার কথা শুনে মিহির হেসে বলল, তুমি করতে থাকো তোমার কাজ, ততক্ষণ আমিও একটু তোমার সাথে কথা বলার সুযোগ পাবো। ইরা তাকে কোনো পাত্তা না দিয়ে বলল, মিহির, আমি তোমার সাথে কথা বলতে চাই না, রাস্তা ছাড়ো। ইরার আচরণ দেখে মিহিরের রাগ হলো, তবু মুখে হাসি রেখে বলল, তোমার জন্য একটা জিনিস এনেছি। তারপর নিজের পোশাকের ভেতর থেকে একটা বালা বের করে ইরাকে দেখালো। সে বলল, এই সুন্দর বালাটা দেখো, এটা তোমার জন্য কিনেছি। এখন তুমি এটা রাখো, আরেকদিন না হয় তোমার সঙ্গে বাজারে ঘুরবো। ইরা মিহিরকে বারণ করতে গিয়ে দেখলো বালাটার গায়ে একটা রত্ন খোদাই করা আছে। রত্নটা দেখে ইরার মন বদলে গেল। সে মনে মনে ভাবল, এই রকম রত্ন তো সচরাচর দেখা যায় না। আমি এখন বালাটা রেখে দিই, এই রত্ন বিক্রমের শক্তি বাড়াতে কাজে লাগবে, পরে না হয় বালাটা ফেলে দেব। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে ইরা বালাটার দিকে তাকিয়ে রইল। ইরাকে চিন্তায় ডুবে থাকতে দেখে মিহির বলল, ইরা, এত ভেবো না। সূর্য দল আর অনন্ত দল দুটোই মেসিডোরিয়ার সবচেয়ে প্রভাবশালী দল। আমরা একে অপরকে উপহার দেব না তো কে দেবে? ইরা মিহিরের কথায় কোনো পাত্তা দিল না। তার মন তখন ওই বালায় লাগানো রত্নটার উপর ছিল। সে বালাটা নিতে হাত বাড়িয়ে দিতেই তার হাত কেউ আটকে দিল। ইরা তাকিয়ে দেখল বিক্রম তার হাত ধরে রেখেছে। বিক্রম এবার রেগে গিয়ে বলল, তুই জানিস না মিহির কেমন লোক? ইরার সাথে কথা বলে এবার বিক্রম মিহিরের দিকে তাকিয়ে বলল, মিহির, তুমি তোমার বালা তোমার কাছেই রাখো, ইরার এসবের কোনো দরকার নেই। বিক্রম এইভাবে হঠাৎ করে চলে আসায় মিহিরের রাগ এবার আকাশ ছুঁল, কিন্তু ইরা সেখানে ছিল বলে সে মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে রইল। তারপর শান্তভাবে বলল, আরে আমি তো ইরাকে একটা সামান্য বালা উপহার দিতে চাইছি, এতে এত রেগে যাওয়ার কি আছে বিক্রম? বিক্রম মিহিরকে খুব ভালো করে চেনে, এর কারণেই সূর্য দল আর অনন্ত দলের সম্পর্ক খারাপ হয়েছে। এবার বিক্রম খুব কড়া গলায় বলল, মিহির, গোটা মেসিডোরিয়া শহর জানে তুমি মেয়েদের কেমন নজরে দেখো। এইসব অসভ্যতামি না করে এখান থেকে চলে যাও, সেটা তোমার জন্য মঙ্গল হবে। বিক্রম মিহিরের চোখে চোখ রেখে বলল, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ইরার থেকে হাজার হাত দূরে থাকো, বুঝলে? মিহিরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। মিহিরের রাগ দেখে তার সাথে আসা অনন্ত দলের সৈন্যরা বিক্রম আর ইরাকে চারিদিক থেকে ঘিরে ধরল। মিহিরের এই আচরণ দেখে এইবার বিক্রম একবার শীষ দিল, আর তক্ষুনি চারিদিক থেকে সূর্য দলের সৈন্যরা এসে অনন্ত দলের সৈন্যদের আর মিহিরকে ঘিরে ফেলল। এত ঝামেলা দেখে গোটা বাজারের লোকজন এখন ওখানেই জড়ো হয়ে গেল। মিহির পরিস্থিতি দেখে বুঝে গেল যে এখন ঝামেলা করা যাবে না, তাই সে বলল, সত্যিকারের পুরুষ হলে সৈনিকদের ছায়ার তলায় না দাঁড়িয়ে আমার সাথে লড়াই করো। বিক্রম কথা শুনে বলল, তুমি এখানে আমার সাথে লড়তে চাও? তুমি বলতে চাইছো আমি যদি সত্যিকারের পুরুষ হই তবে লড়াই করব? মিহির আবার বলল, হ্যাঁ, তাই বলছি। বিক্রম এবার চালাকি করে বলল, ঠিক আছে, এই রকম ব্যাপার, বেশ। আচ্ছা, তোমার বয়স কত? বিক্রমের কথার কোনো জবাব দিল না মিহির। বিক্রম আবার বলতে শুরু করলো, তোমার বয়স 23 আর আমার মাত্র 15। মানে আমি তোমার থেকে বয়সে অনেক ছোট। তুমি সত্যি আমার সাথে, মানে একটা বাচ্চার সাথে লড়তে চাও, তাই তো? বিক্রমের কথা শুনে মিহির এবার একটু ইতস্তত বোধ করতে লাগলো। বিক্রম বলল, আরে দেখো দেখো, সবাই দেখো, অনন্ত দলের নেতার ছেলে মিহির আমার সাথে, মানে একটা বাচ্চা ছেলের সাথে লড়তে চায়। আরে আমি তো এখনো যুব অভিষেক অনুষ্ঠানেও অংশগ্রহণ করিনি, আর আমাকে হারিয়ে নাকি অনন্ত দল নিজের শক্তি প্রদর্শন করতে চায়। বিক্রমের কথা শুনে বাজারের লোক এবার হো হো করে হাসতে শুরু করলো। এত লোককে একসাথে হাসতে দেখে মিহির লজ্জা পেল।
সে বুঝলো যে বিক্রম নিজের অল্প বয়সকে অস্ত্র বানিয়ে তাকে নিয়ে ঠাট্টা করছে। সে বিক্রমের কানের কাছে এসে বলল, এ যাত্রায় বেঁচে গেলি তুই, কিন্তু এর পরের বার তোর জন্য এমন উপহার নিয়ে আসবো যে যন্ত্রণায় তুই শেষ হয়ে যাবি। মিহির একটা ধূর্ত হাসি হেসে নিজের সৈনিকদের নিয়ে হনহনিয়ে ওখান থেকে চলে গেল। আর যেতে যেতে আবার পিছনে ফিরে বলল, আর হ্যাঁ, আমি তো জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম, শুনলাম জনক পরিবার নাকি তোর পরিবারের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে, এ কথা কি সত্যি? মিহির হাসতে শুরু করলো, তারপর আবার বলল, ভালোই করেছে রিয়া, তোমার তো এখন কোনো শক্তিই নেই, তোমার শক্তি চক্র তো এখন শূন্য। এইরকম ছেলের সাথে রিয়ার বিয়ে হওয়া উচিত নয়। মিহির বিক্রমের কাটা ঘায়ে নুনের ছিটে দিল। বিক্রম রাগের মাথায় কিছু একটা করতে গেল, এমন সময় আংটির মধ্যে থাকা বিদুর তাকে থামতে ইশারা করলেন। মিহির কোনো উত্তর না পেয়ে হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। রাগে দুঃখে বিক্রমের মুখটা লাল হয়ে গেল। ইরা তখন তাকে বুঝিয়ে বলল, ছাড় না, ওর কথায় কান দিস না, মিহির একদম উন্মাদ, ও বাজে কথা বলা ছাড়া কিছুই করতে পারবে না। ইরার কথা শুনে বিক্রম একটু শান্ত হলো, তারপর শান্ত গলায় বলল, অনন্ত দলের লোক এইভাবে আমাদের বাজারে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা খুব একটা সুবিধের নয়, আমাকে কিছু একটা করতে হবে। আবার বিক্রমের রাগ কমানোর জন্য ইরা বলল, আমাদের বাজার করা হয়ে গেছে, হয়ে গিয়ে থাকলে এবার বাড়ি যাই চল। বিক্রম বলল, না না, আরো কয়েকটা জিনিস নিতে হবে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিক্রম একটা দোকানে একটা চকমকে কালো পাথর দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। আংটির ভিতর থেকে বিদুর ইশারা করলো, তাই বিক্রম পাথরটা কিনতে গেল। বিক্রম পাথরটা হাতে নিয়ে খুব মন দিয়ে দেখতে লাগলো। ইরা বিক্রমকে পাথরটা নাড়াচাড়া করতে দেখে জিজ্ঞেস করলো, এই, তুই চকমকে পাথরের ব্যাপারে কিছু জানিস? বিক্রম তখনও পাথরটাকে মন দিয়ে দেখছে। দেখতে দেখতেই বলল, না, আমি জানি না। ইরা আবার জিজ্ঞেস করলো, তুই কি এটা কিনবি? বিক্রম বলল, হ্যাঁ, এটা কিনবো। এবার ইরা একটু অবাক হয়ে বলল, জানা নেই শোনা নেই, এটা দিয়ে কি করবি তার ঠিক নেই, তাহলে হঠাৎ এটা কেন কিনবি? বিক্রম আনমনে বলল, জানি না কেন আমার এটা খুব কিনতে ইচ্ছে করছে। ওই চকমকে পাথরটা দেখে বিক্রম মনে মনে বলল, এইবার শুরু হবে আমার আসল প্রশিক্ষণ। কি হবে ওই চকমকে কালো পাথর কিনে? ওই পাথরের রহস্যটা কি? বিক্রম কি ইরাকে সব বলে দিতে বাধ্য হবে এবার? এরপরের গল্প জানতে হলে শুনতে থাকুন পকেট এফএম। ইরা কিছুতেই বুঝতে পারছিল না যে বিক্রম ওই কালো চকমকে পাথরটা কেন কিনতে চাইছে। বাজারে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে ইরা বলল, বিক্রম, কেনাকাটা হলো, এবার বাড়ি যাই চল। বিক্রম হেসে ইরার দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। বিক্রম নিজেকে মনে মনে বলল, আর বেশি দিন দেরি নেই, আমি আমার শক্তি আবার ফিরে পাবই। বিক্রম যা আশা করছিল তেমন কিছুই হয়নি, বরং বিক্রমের সাথে এবার এমন কিছু হতে চলেছিল যা ও কোনোদিন